নমস্কার। উত্তাল 40-এর দশক এবং সুকান্তের কবিতায় তার প্রভাব সম্পর্কে আমি যে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, আজ তার তৃতীয় পর্ব। আবার বলে নিই, সুকান্তের কবিতার বৈশিষ্ট্য, তার আঙ্গিক, তার কাব্য ভাষা, এইগুলি আমার আলোচনার বিষয়বস্তু নয়। 40-এর দশকের ভারত এবং বিশ্বের রাজনৈতিক উল্লেখযোগ্য ঘটনাবলী এবং সুকান্তের কবিতায় তার প্রভাব সম্পর্কেই আমি আমার আলোচনাকে সীমাবদ্ধ রাখব। আবার বলে নিই যে সুকান্তের কবিতায় কোনো সন তারিখের উল্লেখ না থাকায় এই কবিতাগুলিকে খুঁজে বার করা একটু কঠিন কাজ ছিল। সুকান্ত সমগ্র পাঠ করে আমি এই কাজটি যতদূর সম্ভব খুঁজে বার করার চেষ্টা করেছি। ইতিপূর্বে যে দুটি পর্ব আমি আপনাদের সামনে তুলে ধরেছি বা আলোচনা করেছি, সেখানে 40-এর দশকের প্রথম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করেছি এবং তারপর ভারত ছাড়ো আন্দোলনের উল্লেখ আমার প্রথম দুটি ভিডিওর মধ্যে আছে। আজকে আরেকটা ঘটনাও উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে 1943-এর মন্বন্তর। সেটি দ্বিতীয় ভিডিওতে আছে। আজকে তৃতীয় ভিডিওতে বা এই পর্বে আমি আলোচনা করব আজাদিন বাহিনীর প্রতি সুকান্তের মনোভাব এবং কবিতায় তার প্রতিফলন এবং 1946 সালের আগস্ট মাসে কলকাতার কুখ্যাত দাঙ্গা, যেটা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত, সেই ঘটনাকে সামনে রেখে সুকান্ত তার কবিতায় কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। প্রসঙ্গত, মন্বন্তরের পরই আজাদিন বাহিনী ভারতের দিকে জাপানি সৈন্যবাহিনীর সহায়তায়, সরকারের সহায়তায় অগ্রসর হচ্ছিল, কিন্তু কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এ বিষয়ে ছিল নীরব। সুকান্ত তার কবিতায় আজাদিন বাহিনীর অগ্রগতি সম্পর্কে সেরকম কোনো উল্লেখ করেননি, যেটা আমার নজরে পড়েছিল। কিন্তু যখন 1945 সালের 1 নভেম্বর আজাদিন বাহিনীর বিচার প্রক্রিয়া শুরু হলো, তখন সারা ভারতবর্ষে, অর্থাৎ কংগ্রেস, কমিউনিস্ট পার্টি সবাই, একমাত্র ভারতীয় জনসংঘ বাদে সবকটি রাজনৈতিক দল এর চরম বিরোধিতা করে আজাদিন বাহিনীর সেনাদের মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তুলল এবং সারা ভারতের জনগণ আন্দোলিত হলো, উদ্বেলিত হলো, দাবি জানালো আজাদিন বাহিনীর সৈন্যদের মুক্তির জন্য। স্বাভাবিকভাবেই সুকান্ত ভট্টাচার্য এই কণ্ঠস্বরের সঙ্গে তার কণ্ঠ মেলাতে সক্ষম হয়েছিলেন এবং 21 নভেম্বর 1946 কবিতায় তিনি এই ঘটনাকে কেন্দ্র করে একটি কবিতা রচনা করেছিলেন। অর্থাৎ 1945 সালের 21 নভেম্বর আজাদিন বাহিনীর বিচারের যে সূত্রপাত হয়েছিল এবং সেই সূত্রে সারা ভারতে যে আন্দোলন, ধর্মঘট, হরতাল ইত্যাদি সংগঠিত হয়েছিল, তার 1 বছর পরে সুকান্ত সেই ঘটনাকে স্মরণে রেখে ঘুমনি কাব্যগ্রন্থে 21 নভেম্বর 1946 ঠিক এই নামটি দিয়েই একটি কবিতা রচনা করেন। এখানে তিনি লিখছেন, পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল, ধর্মঘটার চরম আঘাত, উদ্দাম উত্তাল। শোন রে বিদেশি শোন, আবার এসেছে লড়াই জেতার চরম শুভক্ষণ। অর্থাৎ এখানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হচ্ছে। শোন রে বিদেশি শোন, আবার এসেছে লড়াই জেতার চরম শুভক্ষণ। এক পা পিছিয়ে 2 পা এগোনোর পর আমরা করেছি পণ। অর্থাৎ এক পা এগিয়ে 2 পা পেছনোর, এই যে লাইনটি, এই লাইনটি লেনিনের একটি উক্তি থেকে, একটি বইয়ের হেডিং থেকে নেওয়া। 1 স্টেপ ফরওয়ার্ড, 2 স্টেপ ব্যাকওয়ার্ড। অর্থাৎ এটা একটা কৌশল সামনের দিকে এগিয়ে যাবার। সেই কথাগুলি সুকান্ত তার কবিতায়
প্রয়োগ করেছেন। এই কবিতারই শেষের দিকে তিনি লিখছেন, আবার এসেছে 13ই ফেব্রুয়ারি, আবার এসেছে 13ই ফেব্রুয়ারি। এটা কিন্তু আর 21শে নভেম্বর নয়, 13ই ফেব্রুয়ারি। দাঁতে দাঁত চেপে, হাতে হাত চেপে, উদ্যত সারি সারি, কিছু না হলেও আবার আমরা রক্ত দিতে তো পারি। আবার এসেছে 13ই ফেব্রুয়ারি, দাঁতে দাঁত চেপে, হাতে হাত চেপে, উদ্যত সারি সারি, কিছু না হলেও আবার আমরা রক্ত দিতে তো পারি। এই 13ই ফেব্রুয়ারি হলো 1945 সালের 12ই ফেব্রুয়ারির পরের দিন, অর্থাৎ রশিদ আলী দিবস হচ্ছে 1945 সালের 12ই ফেব্রুয়ারি। তার পরদিনের কথা তিনি লিখছেন তার কবিতায়, 1 বছর পর। প্রসঙ্গত 12ই ফেব্রুয়ারি সারা বাংলার ছাত্র সমাজ আজাদিন বাহিনীর সেনানায়ক রশিদ আলীর 7 বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে ধর্মঘটে সামিল হয়েছিল। 13ই ফেব্রুয়ারিও এই শাস্তির বিরুদ্ধে সারা দেশ উত্তাল ছিল। আশ্চর্যের বিষয়, 1946 সালের 18ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে নৌ বিদ্রোহ। এবং এই নৌ বিদ্রোহ, মুম্বাইয়ের উপকূলে তলোয়ার জাহাজে যে নৌ বিদ্রোহ, এই নৌ বিদ্রোহতে প্রথম কাস্তে হাতুড়ি তারা লেখা লাল পতাকা উড়িয়েছিলেন নৌবাহিনীর সেনারা। এবং তাদের সেই বিদ্রোহ বোম্বে শহরে ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ হরতালে সামিল হয়। এবং এই আন্দোলনটিতে কংগ্রেস নয়, নেতৃত্ব দিয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যরা। এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি মূলত এই অঞ্চলের, তারা এই বিদ্রোহীদের সমর্থনে এগিয়ে এসেছিল। কিন্তু সুকান্তের কবিতায় এর কোনো উল্লেখ আমরা আশ্চর্যজনকভাবে খুঁজে পাই না। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল উল্লেখ করেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলন বা অন্য কোনো কারণে নয়, যখন তারা বুঝতে পারলেন আজাদিন বাহিনীর ভারতীয় সৈন্যদের, আজাদিন বাহিনীতে ভারতীয় সৈন্যরা দলে দলে যোগদান করছে, অর্থাৎ ভারতীয় সৈন্যরা তাদের ক্ষোভ প্রকাশ করে আজাদিন বাহিনীতে যোগদান করছে এবং নৌবাহিনীর সৈন্যরা বিদ্রোহ করছে, অর্থাৎ মূল যে সেনাবাহিনী তারা বিদ্রোহ করেছে, তখন ব্রিটিশ সরকার ভারত ত্যাগের সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করে। কিন্তু এইরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা সুকান্তের কবিতায় কেন প্রভাব ফেলল না, তা আমাদের কাছে খুব বিস্ময়ের বিষয়। আমি একটি অনুমান করতে পারি, যেহেতু এটি কমিউনিস্ট পার্টি প্রভাবিত বা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সংগঠিত আন্দোলন, তাই ভারতবর্ষের বড় বড় সংবাদপত্রগুলি এ বিষয়ে নীরব ছিল এবং সেখানে খুব একটা উল্লেখ ছিল না। তার ফলে সুকান্তের পক্ষে এই ঘটনা সম্পর্কে খুব একটা পরিচিতি ছিল না। আরেকটা কারণও হতে পারে যে সুকান্ত এই সময় খুব অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থ যদি থাকেন তাহলে 21শে নভেম্বর কবিতাটা তিনি লিখছেন 1945 সালের 21শে নভেম্বর, আর এটা 1945 সালের ফেব্রুয়ারি। তাহলে নভেম্বরে যখন তিনি কবিতা লিখছেন আগের বছরে 45 সালের, আরেকবার আমি সালটা ইয়ে করি, 1946 সালের 8ই ফেব্রুয়ারি, 45 সালের নভেম্বর পর্যন্ত তার শরীর হয়তো সুস্থ ছিল এবং তিনি সমস্ত বিষয়ে অবহিত থাকতে পারতেন। কিন্তু 46 সালের ফেব্রুয়ারি মাস থেকেই তার শরীর সেরকম সাড়া দিতে, মানে অসুস্থ হতে থাকে এবং তিনি এই ঘটনার প্রতি খুব একটা দৃষ্টি দান করতে পারেননি বা এই বিষয়ের উপরে কোনো কবিতা লিখে উঠতে পারেননি। আজাদিন বাহিনীর সৈন্যরা বা ভারতীয় নৌসেনারা যেভাবে ধর্মবর্ণ নির্বিশেষে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেটা নিঃসন্দেহে ভারতীয় হিন্দু মুসলমান ঐক্যের পক্ষে একটা সুখদায়ক অভিজ্ঞতা ছিল। কিন্তু ভারতের অভ্যন্তরে ভিতরে ভিতরে সাম্প্রদায়িকতার বীজ বারুদে পরিণত হচ্ছিল এবং এতে ইন্ধন জুগিয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলের রাজনৈতিক নেতৃত্বের সচেতন অদূরদর্শিতা। 1946 সালের 16ই আগস্ট 16ই আগস্ট মুসলিম লীগ
প্রত্যক্ষ সংগ্রাম দিবস ডাক দেয় এবং প্রত্যক্ষ সংগ্রাম দিবসকে কেন্দ্র করে 16 থেকে 19 আগস্ট, ওই বছরই 16 থেকে 19 আগস্ট কলকাতায় এক ভাতৃঘাতী দাঙ্গা অনুষ্ঠিত হয়। একদিকে ছিল মুসলিমরা, তারাই দাঙ্গাটা শুরু করে। 16-17 পেরিয়ে যাবার পর 18 তারিখও পেরিয়ে যাবার পর 18 তারিখ শেষ দিক থেকে হিন্দু এবং শিখরা পাল্টা প্রতিরোধ করে। বিভিন্ন সরকারি তথ্য এবং পরিসংখ্যানে বিভিন্ন দিক থেকে দেখানো হয়েছে, কোথাও হিন্দুদের সংখ্যা, মৃতদের মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি দেখানো হয়েছে, কোথাও মুসলিমদের সংখ্যা বেশি দেখানো হয়েছে। কিন্তু উভয় সম্প্রদায় যে এই দাঙ্গায় জড়িয়ে পড়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দাঙ্গা যে মুসলিম লীগ শুরু করেছিল এ বিষয়েও আমার স্বীকার করতে কোনো ত্রুটি দ্বিধা থাকা কথা নয়, কারণ ইতিহাসের ছাত্র হিসেবে আমাকে তথ্যনিষ্ঠ এবং যে তথ্য নিষ্ঠ এবং বলা যেতে পারে নিরপেক্ষতা একটা ভান, ঐতিহাসিক বিশ্লেষণী করা উচিত বলে আমার মনে হয়েছে। এবং এক্ষেত্রে আমি আবার দ্বিধাহীনভাবে বলছি, দাঙ্গা কিন্তু শুরু করেছিল কলকাতায় মুসলিমরা, কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারেননি যে হিন্দু এবং শিখরা এভাবে পাল্টা প্রতিরোধ করবেন, যার ফলে তারাও এই দাঙ্গার শিকার হবে। যে কোনো দাঙ্গার শিকারই হয় উভয় সম্প্রদায়ের মানুষ। দাঙ্গার যারা উস্কানি দেন তারা কিন্তু দাঙ্গায় সুরক্ষিত থাকেন। সাধারণ মানুষ দাঙ্গার শিকার হন, ক্ষতিগ্রস্ত হন, মৃত্যু মুখে পতিত হন। আজকের ভারতবর্ষে আমাদের কিন্তু এই দিকটাতেও সচেতন হতে হবে। ওই বছরই আবার 10ই অক্টোবর, অর্থাৎ 1946 সালের 10ই অক্টোবর পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগুরু নোয়াখালীতে সংখ্যালঘু হিন্দুদের উপর নৃশংস দাঙ্গা হয়, অত্যাচার চালানো হয়, বহু হিন্দু হতাহত হন। গান্ধীজি নোয়াখালীতে যান, তার প্রচেষ্টায় সাময়িকভাবে শান্তি শৃঙ্খলা কিছুটা পুনরুদ্ধার করা গেলেও, দাঙ্গাকে সাময়িকভাবে প্রতিহত করা গেলেও ইতিমধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, হিন্দু এবং মুসলমানের মধ্যে বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহাবস্থানের ঐতিহ্য ছিল তাতে ইতিমধ্যেই ফাটল ধরে গেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ক্রমশ ভারতবর্ষ, বিশেষ করে বাংলা ভাগের দিকে দেশ এগিয়ে যায়। 1947 সালের 5ই আগস্ট সুকান্তের মৃত্যু হওয়ায় দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণা তিনি প্রত্যক্ষ করেননি, কিন্তু দাঙ্গার স্মৃতিকে তিনি ভুলতে পারেননি। তাই কলকাতার সেই দাঙ্গা তার কবিতায় বারবার উঠে এসেছে। ছাড়পত্র কাব্যগ্রন্থের সেপ্টেম্বর 46 কবিতায় তিনি মর্মান্তিক স্মৃতি রোমন্থন করতে গিয়ে লিখেছেন, কলকাতায় শান্তি নেই, কলকাতায় শান্তি নেই, রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাত্রে। কলকাতায় শান্তি নেই, রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাতে। প্রতিটি সন্ধ্যায় হৃৎস্পন্দন ধ্বনি দ্রুত হয়, প্রতিটি সন্ধ্যায় হৃৎস্পন্দন ধ্বনি দ্রুত হয়। মূর্ছিত শহর এখন গ্রামের মতো, মূর্ছিত শহর এখন গ্রামের মতো। সন্ধ্যা হলে জনহীন নগরের পথ স্তম্ভিত আলোকস্তম্ভ, আলো দেয় নিতান্ত সবাই। কি অসাধারণ পোয়েটিক সেন্টেন্স বলতে পারি আমি। সন্ধ্যা হলে জনহীন নগরের পথ স্তম্ভিত আলোকস্তম্ভ, আলো দেয় নিতান্ত সবাই। তারপরেই তিনি লিখছেন, এটাও অসাধারণ প্রতীক ব্যবহার করছেন, বাদুড়ের মতো কালো অন্ধকার ভর করে গুজবের ডানা। দাঙ্গার সময় একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে এবং সেগুলো মানুষের কানে কানে ঘুরে বেড়ায়। সুকান্ত লিখছেন, বাদুড়ের মতো কালো অন্ধকার ভর করে গুজবের ডানা, উৎকর্ণ কানের কাছে সারা রাত ঘুরপাক খায়। স্তব্ধতা কাঁপিয়ে দিয়ে কখনো বা গৃহস্থের দ্বারে উদ্ধত অটল আর সুগম্ভীর শব্দে ওঠে কঠিন বুটে। অর্থাৎ দাঙ্গাকে, নিস্তব্ধতাকে চিরে মিলিটারির বুটের আওয়াজ ফুটে ওঠে শহরের রাস্তা জুড়ে, অলিগলি জুড়ে। সুকান্তের কবিতায়ও সেই বুটের শব্দ
ফুটে উঠছে। এরপরে তিনি উচ্চারণ করেন, অক্টোবরকে জুলাই হতেই হবে, আবার সবাই দাঁড়াবো সবার পাশে। আশাবাদের কথা বলছেন। অক্টোবরকে জুলাই হতেই হবে, এই জুলাইয়ের কথাটা আমি আপনাদের পরে উল্লেখ করছি। জুলাই হতেই হবে, আবার সবাই দাঁড়াবো সবার পাশে। আগস্ট এবং সেপ্টেম্বর মাস এবারের মতো মুছে যাক ইতিহাসে। অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাসকে তিনি মুছে যেতে বলছেন। অক্টোবরকে জুলাই হতেই হবে, এ কথাটা তিনি বলছেন। প্রসঙ্গত 1946 সালের জুলাই মাসে সারা বাংলা উত্তাল হয়ে উঠেছিল উপর্যুপরি হরতাল আর ধর্মঘটে। জুলাই মাসে ডাক তার বিভাগের কর্মীদের ধর্মঘট, কারাগারে বন্দীদের ধর্মঘট, রেডিওই ধর্মঘট সংগঠিত হয়। আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই যে রেডিওতে বা আকাশবাণীতে যে ধর্মঘট হয়, পঙ্কজ মল্লিকের মতো ব্যক্তিত্ব তাতে সামিল হয়েছিলেন। সুকান্ত সেই উত্তাল জুলাই মাসের কথা উল্লেখ করেছেন তার কবিতায়। আবার দাঙ্গার পাশাপাশি শ্রেণী সচেতন মানুষের অধিকার লড়াইয়ের কথাও স্মরণ করিয়ে দিতে তিনি ভোলেননি। আমরা দেখেছি যে সুকান্তের কবিতায় কৃষক, মজুর, হরতাল, ধর্মঘট শব্দগুলি বারবার ব্যবহৃত হয়েছে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করার মতো, 1947 সালের মধ্যবর্তী বা কালের যে বাংলায় শুরু হয়েছিল তেভাগা আন্দোলন, কিন্তু নির্দিষ্ট করে তেভাগা আন্দোলন নিয়ে সুকান্তের কোনো কবিতা আমরা দেখতে পাই না। আমরা যদি ধরেও নিই তেভাগা আন্দোলনের সময় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, তথাপি আমি আগেই বললাম 1946 সালের 16 থেকে 22 ফেব্রুয়ারি যে মুম্বাইয়ের নৌবিদ্রোহ ঘটেছিল, তারও সেরকম কোনো প্রত্যক্ষ ছবি তার কবিতায় ফুটে ওঠেনি। কিন্তু আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি যে জনভিত্তি হারিয়েছিল, সেই জনভিত্তি তারা অনেকটাই ফিরে পেয়েছিল যে 40-এর দশকের সাংস্কৃতিক আন্দোলনের সূত্রে, এবং সেই সঙ্গে দুটি রাজনৈতিক ঘটনার সূত্রে। একটি হচ্ছে নৌবিদ্রোহ, একটি হচ্ছে নৌবিদ্রোহ, আরেকটি হচ্ছে তেভাগা আন্দোলন, আরেকটি হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন। এই তিনটি ঘটনাকে কেন্দ্র করে, তিনটি রাজনৈতিক ঘটনা, নৌবিদ্রোহ, তেভাগা, তেলেঙ্গানা এবং সাংস্কৃতিক আন্দোলনের সূত্র ধরে 40-এর দশকের শেষ দিকে কমিউনিস্ট পার্টি তার হৃত জনপ্রিয়তা বা জনভিত্তি আবার অনেকটাই ফিরে পায়। কিন্তু এই ঘটনাগুলি সুকান্তের কবিতায় অনুপস্থিত। কেন অনুপস্থিত, কেন এই ঘটনা ঘটেছিল, এ বিষয়ে আমি কোনো আলোকপাত করতে পারছি না। আমার কাছে সেরকম কোনো তথ্যসূত্র নেই। গবেষকরা নিশ্চয়ই বিষয়টি ভেবে দেখবেন। আমি আজকেই আমার এই আলোচনা এখানেই শেষ করছি। এর তৃতীয় পর্বে আমি আলোচনা করব সুকান্তের কবিতার আরও কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে। সুকান্তের জীবনে কীভাবে তিনি কমিউনিস্ট পার্টি এবং বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন, এবং সর্বোপরি যদি সম্ভব হয় সামনের পর্বেই আমি আলোচনা করব রবীন্দ্রনাথের সঙ্গে সুকান্তের সম্পর্ক নিয়ে এবং সুকান্তের উপর রবীন্দ্রনাথের প্রভাব নিয়ে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। তার আগে আরেকবার অনুরোধ করি যে আপনারা চ্যানেলটি, যদি আলোচনাটি ভালো লাগে, পছন্দ হয় আপনাদের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী পর্বগুলি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা এগুলি সহজেই দেখতে পারবেন বা শুনতে পারবেন। সবাইকে আবার নমস্কার জানিয়ে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি।